ইরান কি সত্যি পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর প্রস্তুতিতেই ছিল? এ সম্পর্কে মার্কিনী গবেষকদের তথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর চিত্র, যার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিলেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে কমপক্ষে ১ বছর আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত ইরান। তবে কি সাম্প্রতিক যুদ্ধে ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করতে সফল হয়েছে ইহুদিবাদীরা, নাকি এখনো বীর দর্পে এই কর্মসূচি এগিয়ে নিচ্ছে তেহরান? প্রশ্ন হলো, কোথায় আছে ইরানের কাছে থাকা প্রায় ৪৪০ কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো? ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে বহুদিন ধরেই ষড়যন্ত্র চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইহুদিবাদীদের অভিযোগ, সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র। এমনকি সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি তুলেছিলেন যে গত ১৫ মাসে ইরানের বিরুদ্ধে হামলা না চালালে দেশটি পারমাণবিক বোমা তৈরি করে ফেলত, যা দিয়ে ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে গর্জন দিত তেহরান। তাহলে এখন কি অবস্থায় আছে বহুদিন ধরে চলা ইরানের এই কার্যক্রম? ইরানের কাছে থাকা প্রায় ৪৪০ কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে আজও ধোঁয়াশার মধ্যে সময় পার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ৬০%-এরও বেশি মাত্রায় সমৃদ্ধ এসব ইউরেনিয়াম প্রসঙ্গে সম্প্রতি ইসরায়েলের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছিলেন যে ১১টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণে ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। শুধু তিনি নন, মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির তথ্য বলছে ইরানের ইস্পাহান ও নাতানজ পারমাণবিক কেন্দ্রের টানেলে সাম্প্রতিক যুদ্ধে সরাসরি হামলা চালাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার ফলে সেই দুইটি পারমাণবিক কেন্দ্রেই বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। ৮ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে এতটুকু তথ্যের মাঝেই থেমে থাকেনি মার্কিনী থিঙ্ক ট্যাঙ্কটি। ইরানের কাছে ৬ থেকে ৯টি পারমাণবিক কেন্দ্র রয়েছে, যেগুলোতে সাম্প্রতিক যুদ্ধে হামলা চালিয়েছে ইহুদিবাদীরা, যার মধ্যে কমপক্ষে ৭টি পারমাণবিক কেন্দ্রে অস্ত্র তৈরির কাজ চালাচ্ছিল ইরান, এমনটাই দাবি ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির। শুধু তাই নয়, পারমাণবিক অস্ত্রের মূল নকশাও তৈরি করেছিল ইরান। মিন জাদেহেই নামে পরিচিত তেহরান থেকে পূর্বাঞ্চলে অবস্থিত একটি স্থানে গোপনে পারমাণবিক উপাদান দিয়ে সেটিকে অস্ত্রের জন্য প্রয়োজনীয় ভৌত আকারে প্রস্তুত করার চেষ্টা চালাচ্ছিল ইরান। ইসরায়েল এই স্থাপনাটিকে ইরানের গোপন পারমাণবিক কম্পাউন্ড হিসেবেই বর্ণনা করেছে। যদিও সেখানে হামলার পর পারমাণবিক কেন্দ্রটি এখন কি অবস্থায় আছে সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানাতে পারেনি মার্কিনী গবেষণা প্রতিষ্ঠানটি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রম চিরতরে মুছে ফেলার পায়তারা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা। তবে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে রেড লাইন জুড়ে দিয়েছে ইরানের সরকার। কোনো বাধার মুখেই এসব কার্যক্রম ত্যাগ করবে না তেহরান, এমনটি জানিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি সম্প্রতি বলেছেন, ইরানিরা তাদের সামুদ্রিক, স্থল এবং আকাশসীমার মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে রক্ষা করে যাবে। এগুলো আমাদের জাতীয় সম্পদ। পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন অধ্যায় উন্মোচিত করবে তেহরান। ইরানের রাজধানী তেহরানের এক ব্যস্ত চৌরাস্তা, নাম তার এখন জিহাদ চৌরাস্তা। সেখানে প্রতিদিন দাঁড়িয়ে থাকেন এক তরুণী, হাতে বিশাল ইরানি পতাকা। যুদ্ধ, ধ্বংস, আতঙ্ক সবকিছুর মাঝেও তার একটাই ঘোষণা, এই পতাকা কখনো মাটিতে পড়বে না। কিন্তু কে এই তরুণী? কেন প্রতিদিন ক্লান্ত শরীর নিয়েও দাঁড়িয়ে থাকেন তিনি? আর কেনই বা এই চৌরাস্তা আজ ইরানের প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে, জানাবো আজকের প্রতিবেদনে। বসন্ত এসেছে ইরানে, তুত গাছে ফল ধরছে ধীরে ধীরে, মাঝে মাঝে বৃষ্টিও নামছে, কিন্তু প্রকৃতির এই শান্ত সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে যুদ্ধ বিধ্বস্ত এক শহরের গল্প। তেহরানের কেন্দ্রের এই চৌরাস্তার গল্প শুরু হয় ৯ ফারভারদিন অর্থাৎ ২৯ মার্চ থেকে, যখন একদল মানুষ সিদ্ধান্ত নেয় যুদ্ধ যত দীর্ঘই হোক দেশের পতাকা কখনো নিচে নামতে দেয়া যাবে না। তারা তৈরি করে বিশাল এক
ইরানি পতাকা আর শুরু হয় এক প্রতীকী প্রতিরোধ। প্রতিদিন কেউ না কেউ এসে দাঁড়ান সেই পতাকা হাতে, কেউ ছাত্র, কেউ চাকরিজীবী, কেউ গৃহিণী, কিন্তু সবার পরিচয় একটাই, তারা নিজেদের দেশকে ভালোবাসেন। চৌরাস্তার দিকে এগোতে থাকলে চোখে পড়ে বদলে যাওয়া শহর, যে মানুষগুলো কিছুদিন আগেও ব্যস্ত ছিল নিজেদের জীবন নিয়ে, আজ তাদের চোখে মুখে যুদ্ধের ছাপ। উদ্বেগ, আতঙ্ক, অনিশ্চয়তা সবই যেন স্পষ্ট। ফেরদৌসি স্কয়ার পেরিয়ে গেলে ধ্বংসস্তূপের ছবিও চোখে পড়ে। যে ভবনগুলো একসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, আজ সেখানে শূন্যতা। যুদ্ধ যেন শহরের শরীরে গভীর ক্ষত এঁকে দিয়েছে। তবুও আশ্চর্যের বিষয়, এই শহর থেমে নেই। মানুষ আবার রাস্তায় ফিরছে, ভিড় বাড়ছে, ব্যস্ততা বাড়ছে। মনে হচ্ছে তেহরান আবার বাঁচতে শিখছে। আর সেই চৌরাস্তার কেন্দ্রেই দাঁড়িয়ে আছেন এক তরুণী, ফারিদে। দূর থেকে দেখা যায় বাতাসে উঠছে ইরানের ত্রিবর্ণ পতাকা, আর সেটি শক্ত হাতে ধরে আছেন তিনি। তার চোখে ক্লান্তি আছে কিন্তু ভয় নেই, তার মুখে অবসাদ আছে কিন্তু ভেঙে পড়ার কোনো চিহ্ন নেই। তাকে দেখে অনেকেরই মনে পড়ে যায় শহীদ মোহাম্মদ বেহেশতির সেই বিখ্যাত উক্তি, আমরা কষ্টে মাথা নত করি না, আমরা কেবল তখনই থামি যখন মাটিতে পড়ে যাই। ফারিদেকে প্রশ্ন করা হয়, এত কষ্ট, এত চাপ, দিনের কাজের পরও কেন এখানে আসেন? একটু থেমে পতাকাটা শক্ত করে ধরেন তিনি, তারপর শান্ত গলায় বলেন, দেশের প্রতি ভালোবাসা আমাকে এখানে নিয়ে আসে। অন্তত একবার হলেও আমি দেশের জন্য কিছু করতে চাই। ছোট্ট উত্তর, কিন্তু সেই কথার ভেতরেই যেন লুকিয়ে আছে একটা জাতির দৃঢ় মানসিকতা। এরপর তাকে আবার জিজ্ঞেস করা হয়, এই পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে আপনার কেমন লাগে? ফারিদে এবার আরো দৃঢ় কণ্ঠে বলেন, আমার মনে হয় আমি দেশের জন্য দায়িত্ব পালন করছি। এটা আমাদের মাটিকে রক্ষা করার লড়াই। চারপাশে তখন গাড়ির হর্ন, মানুষের ভিড়, মোটরসাইকেলের শব্দ, কিন্তু সেই বিশৃঙ্খলার মাঝেও সবচেয়ে স্পষ্ট শোনা যায় ফারিদের কণ্ঠ। কারণ তার কথার মধ্যে ছিল বিশ্বাস, ছিল আত্মত্যাগের প্রস্তুতি, ছিল এমন এক দেশপ্রেম যা সহজে ব্যাখ্যা করা যায় না। এই দৃশ্য শুধু একজন তরুণীর গল্প নয়, এটি আসলে এক সমাজের প্রতিচ্ছবি, যে সমাজ যুদ্ধের ভয়াবহতার মধ্যেও নিজেদের পরিচয় আঁকড়ে ধরে রাখতে চায়। বিশ্লেষকদের মতে যুদ্ধের সময় জাতীয় প্রতীক মানুষের মনোবল ধরে রাখতে বড় ভূমিকা রাখে। আর ইরানে এই পতাকা এখন শুধু কাপড়ের টুকরো নয়, এটি প্রতিরোধের প্রতীক, অস্তিত্ব রক্ষার প্রতীক, আর ইরানের কাছে এটি বেঁচে থাকার অনুপ্রেরণা। ফারিদের মতো তরুণীরা তাই শুধু পতাকা ধরে নেই, তারা ধরে রেখেছে মানুষের আশা, একটি শহরের সাহস, একটি দেশের আত্মবিশ্বাস। চৌরাস্তা থেকে ধীরে ধীরে দূরে সরে যায় মানুষ, রাত নামে তেহরানে, কিন্তু বাতাসে তখনও উঠতে থাকে সেই ত্রিবর্ণ পতাকা। প্রশ্ন জাগে, একটি পতাকা কি সত্যি একটি জাতিকে একসঙ্গে ধরে রাখতে পারে? ইরানের এই চৌরাস্তা যেন সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছে। এই ইরানকে অনেকদিন মনে রাখবে যুক্তরাষ্ট্র। আসলে মনে রাখতে বাধ্যই হবে দেশটি, কেননা মধ্যপ্রাচ্যের নতুন করে সামরিক খাতে আবার কবে ঘুরে দাঁড়াতে পারবে যুক্তরাষ্ট্র, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নিজের ভুলের বড় মাসুল গুনতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো এক মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতি কিংবা খরচ নিয়ে শুরু থেকেই বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত নিজ দেশের গণমাধ্যমেই প্রকাশিত হলো এসব গোপন তথ্য, যা কিনা যুদ্ধে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক পরিণতিরই ইঙ্গিত বহন করছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মার্কিন ঘাঁটির ক্ষয়ক্ষতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সংঘাত শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলায় অন্তত 228টি প্রতিরক্ষা স্থাপনা বা সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংস হয়েছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে উঠে আসে, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে 16টি মার্কিন ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির চিত্র সেভাবে উঠে আসেনি। কিন্তু এবার এসব ঘাঁটিতে বিভিন্ন প্রতিরক্ষা স্থাপনা কিংবা সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্তের চাঞ্চল্যকর খবরটি উঠে আসলো।
প্রতিবেদন অনুসারে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে থাকা হ্যাঙ্গার, ব্যারাক, জ্বালানি ডিপো, সামরিক বিমান, এমনকি গুরুত্বপূর্ণ রাডার, যোগাযোগ ও বিমান প্রতিরক্ষা সরঞ্জামও আংশিক ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়। মার্কিন গণমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়, এসব ক্ষয়ক্ষতির চিত্র সেনকম কিংবা পেন্টাগন কেউই প্রকাশ করেনি। প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম TWZ এর অভ্যন্তরীণ তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত ৩৯টি সামরিক বিমান হারিয়েছে, যার মধ্যে 4টি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানও রয়েছে। এছাড়া আরও 10টি বিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানানো হয়। গত সপ্তাহে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুদ্ধের ব্যয় দাঁড়িয়েছে 25 বিলিয়ন বা 2500 কোটি মার্কিন ডলার। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর পেন্টাগন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে 2027 সালের অর্থবছরের জন্য $1.5 ট্রিলিয়ন ডলারেরও বেশি বাজেট চেয়েছে, যা আগের তুলনায় 40 থেকে 50% বৃদ্ধি নির্দেশ করে। এসব কিছুই যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের যেসব সরঞ্জাম ও গোলাবারুদ ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনরায় মজুত করতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। খোদ দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছেন, এই যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে কয়েক মাস কিংবা বছরও লেগে যেতে পারে। বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে এক অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চলমান রয়েছে। ইরানের বিরুদ্ধে যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করতে এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ইরানের পাল্টা হামলায় তা রীতিমতো তাসের ঘরের মতো মাটির সাথে মিশে যায়। ফলে আর কোনো উপায়ন্তর না দেখে যুদ্ধবিরতির পথে হাঁটে তথাকথিত পরাশক্তি যুক্তরাষ্ট্র। তবে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনটিতে ক্ষয়ক্ষতির চিত্রটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের করুণ পরিণতির বিষয়টি ফুটে উঠল। তবে কি ইরান যুদ্ধে অর্জিত হচ্ছে না যুক্তরাষ্ট্রের লক্ষ্য? খালি হাতেই ফিরতে হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটিকে? শুরুতে বিশাল রণতরী, অত্যাধুনিক যুদ্ধবিমান আর দারুণ সব প্রযুক্তি নিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ভেবেছিল খুব সহজেই ইরান যুদ্ধে তাদের সব লক্ষ্য পূরণ করতে পারবে, কিন্তু খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের মোহভঙ্গ হয়। যুদ্ধের এই পর্যায়ে এসে শেষে কিনা ইরানের কাছে হারি মানতে হলো যুক্তরাষ্ট্রকে। যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন খুব দ্রুতই ইরানকে পরাজিত করতে পারবে তার দেশ, খুব দ্রুতই বদলে যাবে ইরানের শাসন ব্যবস্থা, কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না তারা, এমনকি মধ্যপ্রাচ্যে থাকা ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোকেও একেবারে সমূলে ধ্বংস করতে সক্ষম হবে। কিন্তু মাঠের বাস্তবতা বলছে একেবারে ভিন্ন কথা। যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যেভাবে লড়াই চালিয়ে গেছে তা সারা বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। কেবলমাত্র নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ও মিসাইল দিয়েই যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বকে রীতিমতো ধসিয়ে দিয়েছে ইরান। ফলে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র তার কোনো লক্ষ্য তো অর্জন করতে পারেইনি, উল্টো লজ্জাজনকভাবে পালাতে হচ্ছে তথাকথিত বিশ্বের পরাশক্তিকে। সাম্প্রতিক আলোচনা ও সম্ভাব্য চুক্তির দিকে তাকালে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন অনেক সীমিত একটি সমঝোতার দিকে এগোচ্ছে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা এবং হুরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো বিষয় গুরুত্ব পাচ্ছে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিলসহ জব্দকৃত অর্থ ছাড় দিতে যাচ্ছে। কিন্তু যুদ্ধের শুরুতে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন, পারমাণবিক কর্মসূচি চিরতরে বন্ধ রাখা কিংবা ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করার বিষয়টি এখন আলোচনায় তেমন দেখা যাচ্ছে না। ফলে যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানকে পুরোপুরি দমনের কথা বলেছিলেন, বিপরীতে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়েও সম্পূর্ণ ভিন্ন ফল দেয়ায় নানা রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাঝে রয়েছে যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ পাওয়ায় খরচ অত্যাধিক বেড়ে যাওয়া, যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, দেশটির অভ্যন্তরে জনসমর্থন কমে যাওয়া, এমনকি দীর্ঘদিনের মিত্রদের মুখ ফিরিয়ে নেওয়া সহ নানা বিষয়।
ফলে দেখা যাচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র যে বড় কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেছিল বাস্তবে তার কোনোটি অর্জন করতে সক্ষম হচ্ছে না, বরং পরিস্থিতি এমন জায়গায় গেছে যেখানে ওয়াশিংটনকে নিজের আগের অবস্থান থেকে অনেকখানি সরে এসে আপোষমুখী আলোচনায় যেতে বাধ্য হতে হচ্ছে। ইরানকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে অচল করার পরিকল্পনা রাশিয়ার, এটা কোনো কথার কথা না। এর পেছনে রয়েছে দালিলিক প্রমাণও, যা রাশিয়া ব্যবহারের পরিকল্পনা করেছিল সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালীন সময়েই। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সরবরাহ করা উন্নতমানের ড্রোনেই বাজিমাত করে ইরান যুদ্ধকালীন সময়ে ঝাঁকে ঝাঁকে ছোড়া আনজ্যামেবল ইরানি ড্রোন যুক্তরাষ্ট্রের জন্য রীতিমতো ত্রাসে পরিণত হয়। মূল্যমানে সস্তা কিন্তু কাজের দিক দিয়ে অত্যন্ত কার্যকর প্রতীয়মান হওয়া এসব ড্রোন ব্যবহারের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে নজিরবিহীন সাফল্য পায় ইরান। কিন্তু প্রশ্ন হলো, ইরান কিভাবে তাদের ড্রোনে এই অপ্রতিরোধ্য আনজ্যামেবল প্রযুক্তি যুক্ত করল? এখানেই উঠে আসে রাশিয়ার নাম। এ বিষয়ে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এক গোপন নথির খবর। প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের ব্যবহার করা জ্যাম প্রতিরোধী ও দূরপাল্লার ড্রোন প্রযুক্তি যুদ্ধের সমীকরণ বদলে দেয়। আর ইরানের এই সক্ষমতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল রাশিয়ার, যা ওই গোপন নথি থেকে জানা যায় বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU ইরানকে উন্নতমানের ফাইবার অপটিক ড্রোন ও স্যাটেলাইট নিয়ন্ত্রিত দূরপাল্লার ড্রোন সরবরাহের প্রস্তাব দিয়েছিল। শুধু অস্ত্র সরবরাহ নয়, এসব ড্রোন পরিচালনার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও ছিল নথিতে। নথি অনুযায়ী রাশিয়া ইরানকে ৫,০০০ স্বল্পপাল্লার ফাইবার অপটিক ড্রোন দেওয়ার প্রস্তাব দেয়। এসব ড্রোন বেতার তরঙ্গের বদলে ফাইবার অপটিক লাইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, ফলে ইলেকট্রনিক জ্যামিং কার্যত অকার্যকর হয়ে পড়ে। ইউক্রেন যুদ্ধে এই প্রযুক্তি ব্যবহার করে রাশিয়া উল্লেখযোগ্য সাফল্য পায়। এসব ড্রোন শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে গভীর এলাকায় হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এছাড়া এর আগে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে ইরানের ড্রোন নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ইরানের ব্যবহৃত এক একটি কামিকাজে বা আত্মঘাতী ড্রোন তৈরিতে খরচ পড়ে $20,000 থেকে $50,000 মতো। কিন্তু এসব ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্র যেসব প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তার মূল্য কয়েক লক্ষ থেকে কয়েক মিলিয়ন ডলার, যা অর্থনৈতিক যুদ্ধে প্রতিপক্ষকে রীতিমতো দিশেহারা অবস্থায় ফেলে দেয়। এর আগে মার্কিন গোয়েন্দারা দাবি করেছিলেন, রাশিয়া ইরানকে উন্নত সংস্করণের শাহেদ ড্রোন সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। 2022 সালে ইরানের কাছ থেকে শাহেদ ড্রোন কেনার পর রাশিয়া নিজস্ব সংস্করণ তৈরি শুরু করে। রুশ সংস্করণগুলো আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিতে বেশি কার্যকর এবং ভারী বিস্ফোরক বহনে সক্ষম। ইরান ও রাশিয়ার উন্নত এসব প্রযুক্তি তাদের ড্রোনগুলোতে যুক্ত করে যুদ্ধক্ষেত্রে নজিরবিহীন সফলতা লাভ করে। JBS হোল্ডিংস লিমিটেড। সামরিক বিশ্লেষকেরা দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বিশ্বজুড়ে এক বড় দৃষ্টান্ত স্থাপন করেছে। অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামকেও শেষ পর্যন্ত ইরানের সস্তা ড্রোনের কাছেই অসহায়ত্ব প্রকাশ করতে হয়েছে। ফলে পুরো পৃথিবীর জন্যই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধটি একটি বড় নজির স্থাপন করল। যুক্তরাষ্ট্রের জন্য এ যেন এক লজ্জার কারণ। এত যুদ্ধ, এত হামলাতেও দেশটি কিছুই করতে পারছে না ইরানের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব যখন ঘোষণা দিয়ে জানিয়ে দিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক তখনই দেশটির সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA তাদের গোয়েন্দা প্রতিবেদনে জানালো ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে ইরান সম্পর্কে। এখনো বহাল তবিয়তে টিকে আছে ইরানের মিসাইল সক্ষমতা। ইরানের ভূগর্ভে লুকানো হাজার হাজার মিসাইল। হামলার পরও ইরানের অক্ষত রয়েছে 70% মিসাইল। ইরান কি এবার অজেয় হয়ে গেল? তবে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সব হিসাব ভুল? ভাবুন তো, সাম্প্রতিক এত বড় হামলার পরও যদি ইরানের কাছে 70% ব্যালিস্টিক মিসাইল অক্ষত থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে কার হাতে এখনো সবচেয়ে বড় চাপের কার্ড? আর কে পরিণত হতে যাচ্ছে সুপার পাওয়ারে? সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA এর গোপন রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে 100% নিশ্চিত হওয়া যায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলা প্রত্যাশা মতো এই সাম্প্রতিক যুদ্ধ সফল হয়নি। আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি এখন আগের চেয়েও দ্রুত নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে? আর যদি এই তথ্য সঠিক হয়, তবে ইরানের অন্তত আরও কয়েকবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সক্ষমতা এখনো রয়ে গেছে।
সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এমন এক তথ্য প্রকাশ করেছে যা আন্তর্জাতিক রাজনীতির হিসাবটাই বদলে দিতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, CIA এর একটি গোপন বিশ্লেষণে ধারণা করা হচ্ছে মার্কিন হামলার পরও ইরান তাদের প্রায় 70% ব্যালিস্টিক মিসাইল এবং 75% মোবাইল লঞ্চার অক্ষত রাখতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, রিপোর্টে আরও দাবি করা হয়েছে ইরান নাকি ক্ষতিগ্রস্ত কিছু আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ফের চালু করেছে। এমনকি ক্ষতিগ্রস্ত মিসাইল মেরামত এবং নতুন মিসাইল উৎপাদনের কাজও চলছে দ্রুতগতিতে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ চাপের পর ইরানের সামরিক সক্ষমতা বড় ধাক্কা খেয়েছে, কিন্তু CIA এর এই মূল্যায়ন যদি সঠিক হয় তাহলে বোঝাই যাচ্ছে ইরান তাদের মূল সামরিক অবকাঠামোর বড় অংশ আগেই নিরাপদ স্থানে সরিয়ে রেখেছিল। বিশ্লেষকরা বলছেন ইরানের সবচেয়ে বড় শক্তি শুধু মিসাইল নয়, তাদের সার্ভাইভাল স্ট্র্যাটেজি, অর্থাৎ আঘাতের পরও দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। বছরের পর বছর ধরে তারা পাহাড়ের নিচে ভূগর্ভস্থ টানেলে এবং গোপন ঘাঁটিতে অস্ত্র মজুত করেছে। ফলে বাইরে থেকে যত বড় হামলাই হোক, পুরো নেটওয়ার্ক ধ্বংস করা অত্যন্ত কঠিন। JBS হোল্ডিংস লিমিটেড। আরেকটা বিষয় এখন আলোচনায় এসেছে, যদি ইরানের কাছে এখনো হাজার হাজার ড্রোন এবং বিপুল মিসাইল মজুদ থাকে তাহলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘর্ষের ঝুঁকি কতটা বেড়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, CIA এর এই রিপোর্ট প্রকাশের পর আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হবে? ইসরায়েল কি নতুন করে আরো বড় হামলার পরিকল্পনা করবে, নাকি এরপর শুরু হবে আরো বড় কূটনৈতিক চাপ ও গোপন যুদ্ধ? একটা বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং অনেকের মতে যুদ্ধের আসল অধ্যায় হয়তো এখনই শুরু হচ্ছে। রাতের অন্ধকারে ভেসে আসে এক সতর্কবার্তা। বাণিজ্যিক জাহাজগুলোকে বলা হয় মার্কিন যুদ্ধ জাহাজ থেকে দূরে সরে যান। তারপরে আসে সেই বিস্ফোরক ঘোষণা, মার্কিনীদের শিক্ষা দেয়া প্রয়োজন। আর এতেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো পারস্য উপসাগরে। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC, মাঝখানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। মধ্যপ্রাচ্য কি আবারও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? কেন এতটা আক্রমণাত্মক ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে তেহরান? কি ঘটছে সমুদ্রপথে? আর কেন আন্তর্জাতিক শিপিং খাতে বাড়ছে আতঙ্ক? মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। VHF চ্যানেল 16 এ সম্প্রচার করা এক অডিও বার্তায় IRGC নৌবাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করে। বার্তায় বলা হয়, মার্কিন যুদ্ধ জাহাজ থেকে অন্তত 10 মাইল দূরে থাকতে হবে। কারণ হিসেবে বলা হয়, নিরাপত্তার স্বার্থে মাঝে মাঝে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইয়াঙ্কিদের শিক্ষা দিতে হয়। ইয়াঙ্কি শব্দটি মূলত আমেরিকানদের বোঝাতে ব্যবহার করা হয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে এই শব্দ রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রতীক হয়ে উঠেছে। আর এবার সেই শব্দই ব্যবহার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ঘটনাটি শুধু কথার লড়াইয়েই সীমাবদ্ধ নেই। একটি সামুদ্রিক শিল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইরান প্রণালীর উত্তর অংশে থাকা কয়েকটি জাহাজকে দক্ষিণ দিকে সরে যেতে নির্দেশ দেয়, অর্থাৎ দুবাইয়ের কাছাকাছি তুলনামূলক নিরাপদ এলাকায় চলে যেতে বলা হয়। আরও উদ্বেগের বিষয় হল, ওই দিন জলপথে তীব্র গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে সব পক্ষ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, তবুও আন্তর্জাতিক শিপিং খাতে উদ্বেগ দ্রুত বাড়ছে। কারণ এই সমুদ্রপথ শুধু একটি রুট নয়, এটি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান লাইফলাইন। বিশ্বের মোট তেল রপ্তানির বড় একটি অংশ এই পথ দিয়েই পরিবহন হয়। ফলে এখানে সামান্য উত্তেজনাও বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস বা UKMTO জানিয়েছে, এই জলপথে জাহাজ চলাচল এখনো উল্লেখযোগ্যভাবে কম রয়েছে। সংস্থাটি বলছে, গত 48 ঘণ্টায় একাধিক নিরাপত্তা সংক্রান্ত ঘটনার খবর পাওয়া গেছে। তাদের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক হামলা ও উত্তেজনার কারণে পুরো অঞ্চল এখনো উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমনকি অবরোধ সংক্রান্ত তৎপরতাও অব্যাহত আছে। আর এখানেই বাড়ছে নতুন আশঙ্কা। একটি ইরানি সামুদ্রিক সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা খুবই কম। তাদের আশঙ্কা, খুব শিগগিরই বড় ধরনের সংঘাত শুরু হতে পারে।
ইরান ও রাশিয়ার যুদ্ধের ময়দানে কি সরাসরি শক্তি যোগাচ্ছে চীন? তবে কি প্রমাণিত হয়ে গেল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে সম্মুখ সারি থেকে লড়েছে চীনও? মার্কিন গোয়েন্দাদের দাবি, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে শক্তি যোগাতে রাশিয়াকে গুরুত্বপূর্ণ সামরিক রসদ দিয়ে সহায়তা করেছে চীন। এমনকি হাজারো মাইল পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালানো, ইরানের শাহেদ 136 মডেলের ড্রোন তৈরিতেও সাহায্যের হাত বাড়িয়েছে বেইজিং। তাহলে কি চীনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চলেছে যুক্তরাষ্ট্র? টানা 4 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়াচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। সৈন্য ও অস্ত্র সংকটে থাকা ইউক্রেনের অবস্থা এখন অনেকটাই ভঙ্গুর। দেশটিকে এতদিন সমরাস্ত্র দিয়ে সহায়তা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সহযোগিতা দেওয়া বন্ধ রেখেছে মার্কিন প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে বারবার যুদ্ধে জড়ার ফলে যুক্তরাষ্ট্র এখন নিজেরাই রয়েছে সমরাস্ত্র সংকটের মুখে। ইউক্রেনের কৌশলগত অঞ্চলগুলোর দখল নিতে মরিয়া হয়ে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বপ্ন পূরণে প্রতিনিয়তই আত্মঘাতী ড্রোন ও মিসাইল দিয়ে ইউক্রেনকে ঘায়েল করছে পুতিনের সামরিক বাহিনী। এরই মাঝে ইউক্রেনের 20% অঞ্চল নিজেদের দখলে নিয়েছে রাশিয়া। তবে প্রশ্ন হলো, 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়া এত পরিমাণে সমরাস্ত্র পাচ্ছে কোথায়? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন্তার মাত্রা বাড়িয়ে তুলেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন, যেখানে দাবি করা হয়েছে যে মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার কাছে আত্মঘাতী ড্রোন তৈরির গুরুত্বপূর্ণ সরঞ্জাম পাঠাচ্ছে চীন। বিশেষ করে বিভিন্ন ধরনের ইঞ্জিন, ব্যাটারি, ফাইবার অপটিক কেবল এবং কম্পিউটারের চিপের মতো প্রয়োজনীয় রসদ বেইজিং থেকে মস্কোতে যাচ্ছে, যা দিয়ে সামরিক ড্রোন তৈরি করছে রাশিয়া। মার্কিন গোয়েন্দাদের বরাতে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। কিন্তু এই ঘটনার সাথে ইরানের কোনো সম্পৃক্ততা রয়েছে কি? সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়ে সেগুলোকে গুড়িয়ে দিয়েছে ইরান। দেশটির এই সফলতার পেছনে চীনের সরাসরি সম্পৃক্ততার দাবি তুলেছে মার্কিন গোয়েন্দারা। তবে এ খবর এখন কিছুটা পুরনো হওয়ায় নতুন তথ্য নিয়ে হাজির হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। রাশিয়ার কাছে থাকা আত্মঘাতী ড্রোন তৈরির সরঞ্জাম পাঠিয়েই কেবল শান্ত থাকেনি চীন, একই তালিকায় রয়েছে ইরানও, এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। শাহেদ 136 মডেলের ড্রোন তৈরিতে ইরানকে সহযোগিতা করেছে চীনের বেশ কিছু প্রযুক্তি কোম্পানি। এমনকি ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের সময়ও তেহরানের সাথে যোগাযোগ রেখেছিল জিয়ামেন ভিক্টরি টেকনোলজি নামে চীনা একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এক ইমেল বার্তায় প্রতিষ্ঠানটি ইরানকে সে সময় জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনে জিয়ামেন ভিক্টরি টেকনোলজি মর্মাহত ও ক্ষুব্ধ। আমাদের সহানুভূতি আপনাদের সাথেই রয়েছে। প্রায় 1000 মাইলের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম ইরানের শাহেদ 136 ড্রোনটি তৈরিতে দেশটি ব্যয় করে 20,000 থেকে 50,000 মার্কিন ডলার, যা যুক্তরাষ্ট্রের কাছে থাকা আত্মঘাতী ড্রোনের তুলনায় অনেকাংশে সস্তা। দামে কম হলেও শাহেদ 136 ড্রোনের শক্তির মাত্রা প্রখর। একই মডেলের ড্রোনটি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রাশিয়া, এমন দাবিও বহুবার তুলেছে পশ্চিমারা। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে মার্কিনীদের প্রভাব বলয়ে লাগাম টানতে ইরানের পাশাপাশি চীনও বিশেষ ভূমিকা পালন করছে। যদিও সাম্প্রতিক যুদ্ধেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে ভাঙতে অনেকটাই সফল হয়েছে ইরান, এমনটাই দাবি সমরবিদদের।